দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে অনাগত দিন। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। যদি এভাবে শুরু করি যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শেষ দিনে চলেছে 7টি অমীমাংসিত ইস্যু নিয়ে পাল্টাপাল্টি যুক্তি প্রস্তাব। ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনে কমিশনের প্রস্তাবে সম্মত জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল, তবে আসন ভিত্তিক চাই বিএনপি। এ নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। জুলাই সনদে আইনি ভিত্তি না দিলে মামলার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী। তারা বলছে আইনি ভিত্তি না থাকলে তাহলে এসব সিদ্ধান্তের এক পয়সা দাম আছে বলে দলটি মনে করে না। প্রশ্ন হলো, সংস্কারে এত বড় ঝুড়ি খোলা হলো, দীর্ঘদিন খোলামেলা আলোচনা হলো, দিন শেষে ব্রিফিং হলো, তাহলে এখন এত মতনৈক্য কেন? এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ডক্টর ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হবে। আবারও 111-এর সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী 5 থেকে 6 দিন দেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময়। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে আজকে আমাদের সাথে রয়েছেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। রয়েছেন প্রাপ্তি তাপসী, অ্যাক্টিভিস্ট। আছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে যেতে চাই ফজলুদ্দা বাবুল আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি দেখলেন যে আমি শুরুতেই কিছু কথা বললাম, সে বিষয়ে আমি প্রশ্ন করতে চাই যে সংস্কারে এত বড় ঝুড়ি খোলা হলো, নানা বিষয়ে আমাদের কথা হয়েছে, সংস্কার হয়েছে, খোলামেলা আলোচনা হয়েছে, দিন শেষে ব্রিফিং হয়েছে এবং সাংবাদিকরা সব জেনেছেন, আমরা প্রতিদিন রিপোর্ট করেছি। তাহলে কমিশন কি রাজনীতিবিদদের পালস টের পেল না, নাকি রাজনীতিবিদরা কমিশনের পালস টের পেল না? শেষে এসে অনেকগুলো বিষয় নিয়ে তারা মতনৈক্যে পৌঁছেছেন। সবচেয়ে বড় একটি খবর সেটি হচ্ছে যে জামাত ইসলামী তারা বলেছেন যে আইনি ভিত্তি না দিলে তারা মামলার হুঁশিয়ারি দিয়েছে, মামলা করবে আর কি। এ বিষয়ে আপনি যদি একটু। ধন্যবাদ। প্রশ্নের তো উত্তর এক কথায় হবে না। জি, বিষয়গুলো জটিল এবং রাজনৈতিক সিদ্ধান্ত। প্রথম কথা হচ্ছে যে জামাত যা বলেছেন, এনসিপি যা বলেছেন, বিএনপি যা বলেছেন, কিংবা ঐকমত্য কমিশন যা বলেছেন, এর চেয়েও সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে জনগণের প্রত্যাশাটা কোন জায়গাটায়, সেটাই মূল বিষয় হওয়া উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জিনিসটি করেছেন, যে শুরু থেকে আপনি জানেন যে সংস্কার আমরা অনেক আগে 31 দফা দিয়েছি। বিএনপি এবং সমমনা দলদেরকে নিয়ে আমরা প্রথমে 27 দফা ছিল, সেটাকে আমরা 31 দফা করেছি। সেটা আমরা অনেক একদম প্রাথমিক পর্যায়ে আমরা এই সরকারের কাছে আমরা পেশ করেছি। জনগণও এটা জানে, এটা পাবলিক ডকুমেন্ট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা সংস্কারে সবসময় সরকারের সাথে ছিলাম। সরকার যতগুলো সংস্কার কমিশনে আমাদেরকে ডেকেছেন, আমাদের দলের প্রতিনিধিরা ততগুলো কমিশনে উপস্থিত থেকেছেন। আপনি যদি বলেন যে এই সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে তার প্রত্যেকটার সাথে, অলমোস্ট প্রত্যেকটার সাথেই 800টার মধ্যে শুধুমাত্র 50টার বিষয়ে একদম, কারণ এই কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছিল ইয়েস নো বলার জন্য, সো আমরা 50টার ব্যাপারে আমরা ঐকমত্য হইনি, কিন্তু আমরা কিছু ওপিনিয়ন দিয়েছিলাম। এই ব্যাপক একটা আলোচনা, 40টার মতো রাজনৈতিক দল, তারপর প্রায় আজকে 23তম বা 24তম মিটিং হয়ে গেল। এত কিছু হয়ে যাওয়ার পর বিএনপি কিন্তু প্রায় সকল প্রস্তাবের সাথে একমত হয়েছে। এবং শুধু তাই নয়, বিএনপি বলেছেন জুলাই সনদ পর্যন্ত আমরা মোটামুটি এগ্রিড। এবং এরপরে যখন আমরা দেখছি যে কিছু কিছু রাজনৈতিক দল এখানে তাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে, দেশের চিন্তাভাবনা না করে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যখন কাউন্ট না করেই তারা তাদের মতো করে সিদ্ধান্ত দিতে যাচ্ছে, শুধুমাত্র অরাজকতা। এবং যখন আপনার প্রধান উপদেষ্টা বলেছেন, প্রেস সচিব বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখও ঘোষণা করা হবে, এমন একটা পরিস্থিতিতে এই সব অনৈক্য আসলে দেশের জন্য ভালো নিয়ে আসবে না। এখন আমি যদি বলি ঐকমত্য কমিশন যে ঐকমত্যটা চাই সকল রাজনৈতিক দলের থেকে, সেই ঐকমত্যটা কি আসলে রাজনৈতিক দল কি করে হবে? 100% তো হবে না।
আমরা যখন দেখেছি যে 80% 90% এটি তো একটা বিশাল সফলতা। আমি মনে করি এই ঐক্যমতটাই ধরে থাকা উচিত। আপনি যে প্রশ্নটা করেছেন যে জামাত বলেছে যে তারা এমনকি আদালতের দ্বারস্থ হবে, যে এটাকে যদি আইনি প্রক্রিয়ায় না আনা হয়। কম্পেনসেন্ট মামলা করবে, তারা সময় নষ্ট করার ক্ষতিপূরণ এরকম দেখুন জামাত কি করবে এ ব্যাপারে জামাত বলতে পারবে। আচ্ছা। তবে আমাদের দলের স্ট্যান্ডটা হচ্ছে খুবই সিম্পল স্ট্যান্ড। সেই স্ট্যান্ডটা হচ্ছে আমরা শুরু থেকেই এই 17 বছর আমরা যে আন্দোলন করেছি, আমরা কিন্তু চাকরির আন্দোলন করিনি যে আমাদেরকে চাকরি দিতে হবে, কোটা প্রথা দিল। আমরা এটাকে নৈতিক সমর্থন দিয়েছিলাম। আমাদের আন্দোলনটা কিন্তু ছিল এবং এখনো আছে, সেটা হচ্ছে প্রথম দফা ছিল হাসিনা পতন, এক দফা। তারপরে আমরা কি বলছি, আমাদের গণতান্ত্রিকভাবে দেশের জনগণের কি চাওয়া পাওয়া। দেখুন এই সরকার আসবার পর কিন্তু অর্থনৈতিক সংস্কার কি হয়েছে এটা কিন্তু খুবই দৃশ্যমান, তেমন কিছুই হয়নি। একটা কিন্তু শ্বেতপত্র দেবপ্রিয় ভট্টাচার্য দিয়েছেন, সেটা নিয়েও কোনো কাজ আমরা দেখিনি। বাইরে থেকে টাকা নিয়ে আসা, লুট হওয়া টাকার ব্যাপারেও কিন্তু এই সরকারের দৃশ্যমান শুধু মুখের কথা ছাড়া কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আপনি যদি স্বাস্থ্য সেবার কথা বলেন, সেটার কোনো সংস্কার আমরা দেখিনি। শিক্ষা ব্যবস্থা ওই রকমই আছে। আপনি দেখবেন প্রশাসনের 2-4 জন লোক দেখানো ছাড়া তেমন কোনো সেই রেজিমের, সেই ফ্যাসিস্ট রেজিমের অধিকাংশ লোকজনই রয়ে গেছে এবং নতুন নিয়োগ কোনো দ্রুত হচ্ছে না। পুলিশ কিন্তু এখনো তাদের ঠিকমতো যে তাদের নিজস্বতা, নিজের গতিতে যে তারা চলবে, পুলিশ কমিশন নিয়ে কিন্তু তেমন আলোচনা হয় না। তো এত কিছুর মধ্যে আমার মনে হয় ডক্টর ইউনূসের সরকারের একটাই জিনিস করা উচিত, এখন জনগণের হাতে ক্ষমতা দিয়ে জনগণের সিদ্ধান্ত ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত। আসবে আমি যেতে চাই প্রাপ্তি, তাপসে আপনি একটু বলবেন। আমি চেয়েছিলাম মুস্তাফিজের কাছে যাব, কিন্তু যেহেতু সংস্কারের কিছু কথা এসেছে আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে বেশ কিছু কমিশনের কথা তিনি বললেন যে আসলে তেমন কিছুই হয় নাই। তাহলে যেহেতু আপনি অ্যাক্টিভিস্ট, আপনারা বা অনেকেই ছিলেন, যে আশা আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে আপনারা জুলাই গণঅভ্যুত্থান করলেন, জুলাই গণঅভ্যুত্থান সফল হলো, 11 মাস পরে এসে আমরা কি সেই স্বপ্নের মধ্যে আছি, নাকি এখনো বাস্তবে আসতে পারিনি? আমরা কোথায় অবস্থান করছি? প্রথম কথা হচ্ছে, আসলে জুলাই গণঅভ্যুত্থান যেভাবে সফল হয়েছে এটা ঠিক। আমি এখানে ভাইয়ের সাথে একদমই অ্যাগ্রি করি যে চাকরির জন্য আন্দোলন ছিল, কিন্তু চাকরির জন্য আন্দোলন বলে কিন্তু এটাকে খাটো করার কোনো সুযোগ নাই আসলে আমাদের মধ্যে। কারণ সেই আন্দোলনটাই আমরা দেখেছি যে একসময় গণঅভ্যুত্থানের রূপ নিয়েছে এবং সকল রাজনৈতিক দল তো অবশ্যই, এর পাশাপাশি দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন লিঙ্গের মানুষ, বিভিন্ন জাতিসত্তার মানুষ কিন্তু এই আন্দোলনে একদম সামনের কাতারে ছিলেন। তো সেই জায়গা থেকে এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আসলে 11 মাস না 12 মাস হয়ে গিয়েছে, জুলাই আমরা জুলাই পার করে ফেলেছি। তো যে স্বপ্ন আমরা দেখেছিলাম অগাস্ট মাসে, গত বছরের অগাস্ট মাসে, সত্যি কথা বলতে সেই স্বপ্নের মধ্যে এখন আর আমরা বসবাস করছি না। এটা আমরা এখন বসবাস করছি এমন একটি বাস্তবতায়, যে বাস্তবতায় আমরা বুঝতে পারছি যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নের পথ পাড়ি দিতে আমাদের আরো বহুদূর যেতে হবে। অর্থাৎ আমাদের যে গন্তব্য ছিল, আমরা গণঅভ্যুত্থানের পরবর্তীতে যখন আমরা সবাই প্রত্যাশা করছিলাম যে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা পাবো যেখানে আসলে যে রাষ্ট্র ব্যবস্থা জনগণের জন্য কথা বলবে, যে রাষ্ট্র ব্যবস্থা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হবে না, যে রাষ্ট্র ব্যবস্থা নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সকলের যে অধিকার, আমি অন্যান্য সকল অধিকারের কথা বাদে দিলাম, সকলের মানবাধিকার নিয়ে অন্তত তারা সোচ্চার থাকবে। কিন্তু আমরা দেখেছি প্রতি পদে পদে সেটি আসলে যেই স্বপ্নের যে সিঁড়িটা, সেই সিঁড়িটা কিন্তু আমরা পৌঁছতে পারছি না। অর্থাৎ সেই গন্তব্য, সেই স্ট্রাগলটা আমাদের আরো বহু দূরের, আমাদের আরো অনেক দূরে যেতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সেই দূরে যাওয়ার প্রক্রিয়াটি আসলে কি হবে। এবং আমার কাছে মনে হয় এই যে গত 1 বছরে যে জিনিসটি আমাদের মধ্যে সবচেয়ে বেশি মিসিং ছিল সেটা হচ্ছে প্রক্রিয়া। অর্থাৎ দেখেন, উপদেষ্টা পরিষদ যেভাবে নির্বাচিত হলো সেটি প্রক্রিয়াটি কি? এই যে কমিশনগুলো হলো, কমিশনে কারা কারা কোন কোন ব্যক্তি কমিশনে থাকবেন, কোন প্রক্রিয়ায় সেই কমিশনের ব্যক্তিগুলো নির্বাচন করা হয়েছে। কিংবা ধরেন এই যে আমরা দেখি যে বিভিন্ন আমলাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্ন সচিবদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ভাই বলছিলেন যে নিয়োগ হয়নি, কিন্তু আমার নিজের বিশ্ববিদ্যালয়ের ভিসি বিএনপি পন্থী, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তো এই যে নিয়োগগুলি হলো, এই নিয়োগগুলি কোন প্রক্রিয়া হলো? তাপসী, প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন তাদের নিয়োগকর্তা হচ্ছে প্রাথমিকভাবে শিক্ষার্থীরা। হ্যাঁ, কোন শিক্ষার্থীরা? শিক্ষার্থী তো কোনো হোমোজেনাস বিষয় নয়। শিক্ষার্থীরা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, শিক্ষার্থীরা শুধু এনসিপিও নয়।
অর্থাৎ এখানে আপনার বুঝতে হবে যে যখন আপনি শিক্ষার্থী বলতে শুধুমাত্র একটি রাজনৈতিক চেতনা, শুধুমাত্র একটি বর্গের, শুধুমাত্র একটি লিঙ্গের মানুষকে বুঝেন, তখন আপনি আসলে ভুল করছেন এবং তখন আপনি একটি বাবলের মধ্যে বসবাস করছেন। অবশ্যই যখন 20 কোটি মানুষের আপনি হচ্ছে 20 কোটি মানুষের একটি রাষ্ট্র আপনি পরিচালনা করবেন, আপনাকে বাবল থেকে বের হতে হবে, আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের হতে হবে। এবং আমি প্রক্রিয়াটির কথা বলছিলাম, এই যে ঐক্যমত্য কমিশন নিয়ে, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক কথা বলছি। আপনি দেখেন যে এই যে একটি এসি রুমে বসে এই যে এলিট যারা আমাদের হচ্ছে ঐক্যমত্য কমিশনের যারা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা আছেন, তারা মিলে আমাদের ভাগ্য নির্ধারণ করছেন যে নারী আসন কি হবে, নারী আসনে কারা নির্বাচন করবে সেটি কি নির্ধারণ করছে, সেখানে কয়জন নারী আছেন, প্রথম প্রশ্ন হচ্ছে আমার, সেখানে কয়জন নারী আছেন যারা এটা নির্ধারণ করছেন যে নারী আসন আসলে কি হবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নারীরা তো নিজেরাই আসেন না, এনসিপিতে তাসনিম যারা আছেন, জারাপু মাঝে মাঝে যায়, বিএনপি থেকে রুমিন ফারহানা মাঝে মাঝে যায়, এছাড়া তো আর কেউ নেই। তো নারীদের আসার প্রক্রিয়াটাই তো আপনারা বন্ধ করে দিয়েছেন, নারীরা যে ওই যুগ পর্যন্ত যাবে সেই প্রক্রিয়াটাই তো আপনারা রাখেন নাই। সেই জায়গায় দেখেন আমাদের ভাগ্য নির্ধারণ করছেন আপনারা এই রুমে বসে কয়েকটি রাজনৈতিক দলের মানুষরা, এবং সেই রাজনৈতিক দলের সাথে সবাই বলে যে জনগণের আসলে এখানে স্বার্থ মানে চরিতার্থ হচ্ছে না, জনগণের কথা সামনে আসছে না, কিন্তু জনগণের কথাটি তো আসলে কেউই বলছেন না। কারণ এই যে ধরেন আপনি উচ্চকক্ষে পিয়ার হবে কি হবে না, অবশ্যই উচ্চকক্ষে পিয়ার, আমি ব্যক্তিগতভাবে উচ্চকক্ষে পিয়ার চাই, কিন্তু এই যে একজন কৃষক ভাই তো কৃষক দলের সাথে কাজ করেন, একজন কৃষক কি আসলে পিয়ার বিষয়টা আপনি বুঝতে পারেন? আপনি আপনার দল থেকে এই যে এনসিপি জুলাই পদযাত্রা করছেন, ওনারা কৃষকদের দেওয়া কাঁঠাল, আম ইত্যাদি খেয়েছেন, কিন্তু এই যে সংস্কার নিয়ে যে এনসিপি এত রাজনীতি করে, কয়জন মানুষকে তারা আসলে সংস্কার বলতে আমরা কি বুঝি, কোন জিনিসটির সংস্কার প্রয়োজন এটি বুঝিয়েছেন? আসলে বোঝাননি, এটা বোঝাননি, কারণ আমার নিজের জেলা তো এনসিপি গিয়েছে, আমি জানি আসলে বাস্তবিক চিত্রটা কেমন। অর্থাৎ যে স্বপ্নের কথা আপনি বলছিলেন, ঐক্যমত্য কমিশনের কথা আপনি বলছেন, এই প্রত্যেকটা জিনিসই খুবই নাগরিক বিবর্জিত, খুবই জনবিবর্জিত। আমরা দেখেছি যে প্রথম দফার যে আলাপ হয়েছে সেই আলাপে সিভিল সোসাইটির কিছু মানুষজন ছিলেন, ধরেন নাগরিক কোয়ালিশনের কিছু মানুষজন ছিলেন, কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় দফার আলাপে কিন্তু তাদেরকে আমন্ত্রণই জানানো হয়নি, তাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে যে আমাদের কেন আমন্ত্রণ জানানো হচ্ছে না। অর্থাৎ এখানে শুধু রাজনৈতিক দলগুলো মিলে আমাদের ভাগ্য নির্ধারণ করছে আমরা কোথায়। আমরা যারা কোনো রাজনৈতিক দলে বিলং করি না, আমি তো বিএনপিও করি না, এনসিপিও করি না, জামাত ইসলামিও করি না, তাহলে আমি সিপিবিও করি না, বক্তব্য আসলে কোথা থেকে কে দিবে? তাহলে আমি তো বাসদও করি না, তাহলে আমার বক্তব্য এখানে কে দিবে? তো তখন যখন এই ধরনের আলাপে যাই, তখন রাজনৈতিক দলগুলো বলে তাহলে আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনি নিজের রাজনৈতিক দল খোলেন। বিষয়টা হচ্ছে বাংলাদেশের সবাই তো, শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর সবাই তো আসলে রাজনৈতিক দল খুলে নিজের অধিকারের কথা জানান দেয় না, তাই না? আমাদের এখানে নাগরিক সমাজ আছে, আমাদের সিভিল সোসাইটি আছে, আমাদের শিক্ষার্থীরা আছে, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, আমাদের কৃষক আছে, আমাদের শ্রমিক আছে। কয়জন আমাদের গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে শ্রমিকরা। তারপর বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের পরে কি দল করাটা কতটা যৌক্তিক? সেই আলাপে আসছি। আমি যেটা বলছিলাম যে বিপ্লবের পর, গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে শ্রমিকরা। আপনি সেই ঐক্যমত্য কমিশনের আপনি চিন্তা করেন নিজে, এই যে এতগুলো প্রস্তাব, সেখানে আসলে কয়টা প্রস্তাবে আপনি শ্রমিকদের অ্যাকচুয়ালি যে তারা যে সব বাদ দিলাম, তারা যে এখনো বেতনটুকু পায় না সেটি নিয়ে কথা বলার জন্য আপনারা আসলে কি করেছেন? হ্যাঁ, আপনারা বলতে পারেন আমরা এনসিসির কথা বলেছি, আমরা বলেছি যেন সকল ধরনের সরকারি দল ছাড়া বিরোধী দলের যেন মতামত থাকে, কিন্তু আপনার বুঝতে হবে এগুলো সবই খুবই উচ্চমার্গীয় কথা, যে উচ্চমার্গীয় কথা আসলে মানুষের পেটের ভাত হয় না। আপনি বলছিলেন যে রাজনৈতিক দল করা কতটুকু যৌক্তিক, আমি বিশ্বাস করি প্রত্যেকের রাজনৈতিক দল করার অধিকার রয়েছে এবং সেটি অবশ্যই যৌক্তিক। গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দল হবে এবং আমরা দুই দলীয় যে শাসন ব্যবস্থা সেটি থেকে বের হয়ে আমরা বিকল্প খুঁজবো, সেটি খুব স্বাভাবিক, কিন্তু বিকল্প খুঁজতে গিয়ে, বিকল্প হতে গিয়ে আমরা যদি নিজেরা আবার সেই একই কাঠামোতে চলে যাই, আমরা নিজেরাই যদি অন্যান্যদের গ্রহণ করার মানসিকতা না থাকি, সেটি তখন আমাদের মধ্যে আসলে ওই একই শাসন ব্যবস্থার দিকে। সাইফের কাছে একটু জানতে চাই যে আমরা আসলে নিজের একটা দল করলাম, দল করে আবার সেই পুরনো পথে আমরা হাঁটছি কিনা, এটা একটু বলবেন। সেই সাথে যেহেতু আমরা জুলাই সনদ নিয়ে বলছিলাম যে এনসিপি বা জামাত ইসলামে অনেক আগে থেকেই তারা বলছিলেন যে সংস্কারের প্রস্তাবে বিএনপি রাজি হচ্ছে না, বিএনপির মত নেই, কিন্তু এখন যেটা হচ্ছে যে বিএনপি অনেকগুলো বিষয় একমত, কিন্তু এনসিপি বা জামাত ইসলামী আইনি ভিত্তি না থাকলে সই করব না, বা যে প্রস্তাবগুলো এসেছে সেগুলো বাস্তবায়নের যে পদ্ধতি সেইগুলো নিশ্চিত না করা পর্যন্ত তারা মেনে নিতে পারছে না। মানে এই জায়গাগুলোতে একটু পরিষ্কার করবেন আপনি। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ-আলোচক যারা আছেন এবং যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, এনসিপির জায়গাটা খুবই ক্লিয়ার, সেটা আমরা মৌলিক সংস্কারের ব্যাপারটা বারবারই প্রথম থেকেই বলে এসেছি এবং আমরা এই আইনি ভিত্তিটার চাওয়ার কারণ এই জন্যই, বিএনপির অনেক বড় বড় নেতাদের মুখ থেকে আমরা শুনেছি যে আমরা তো ক্ষমতায় চলে আসলে এটা আবার আমরা নতুন করে পরিবর্তন করে ফেলবো, পরিবর্ধন করে ফেলবো। এরকম বক্তব্য বা বয়ান বিএনপির
মানে হাই কমান্ড থেকে বলি না কেন, বড় বড় লিডারশিপের জায়গা থেকে এসছে। তো সেই জায়গা থেকে একটা আস্থাহীনতার জায়গা আমাদের আগে থেকেই তৈরি হয়ে গেছে। এবং তারা যেরকম বলছে যে আমাদের 31 দফা সংস্কার বা এই পয়েন্টগুলো উল্লেখ করছে, এইটা আমি মনে করি না যে আসলে ওই রকম ভিজিবলভাবে তারা দেখাতে পারবে। কারণ এর আগেও যদি আমি 90-এর পরে যেতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই যে 3 দলীয় জোটের যে রূপরেখার কথাটা এসেছিল, সেটা কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দল এসে তার পরবর্তী কেউ আর এটা বাস্তবায়ন করতে পারেনি। তো রাজনৈতিক দলের জায়গা থেকে কিন্তু একটা আস্থাহীনতার জায়গা সবারই আছে। তো সেই জন্য এনসিপি চায় যে এটার একটা আইনি ভিত্তি যেন থাকে, এবং যেই মেজর ইস্যুগুলো আছে মৌলিক সংস্কারের, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির থেকে বারবার বাধা প্রদান করা হচ্ছে। কমিশন থেকে বলা ছিল সনদটা আগে রেডি হোক, পরে আমরা বাস্তবায়নের প্রক্রিয়া বা আইনি ভিত্তি। আজকে তো এটা তো এরকম তড়িঘড়ি করে করলে আসলে এটা আমরা মনে করি না যে আসলে এটার পরবর্তীতে বাস্তবায়িত হবে। আজকের মধ্যেই আমরা দেখছি যে একটা র্যাপ আপ করে দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে, এবং সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে তারা যেভাবে যে টোনে আসলে এটা ডিল করছে, এটা আমাদের কাছে খুব আশাব্যঞ্জক মনে হচ্ছে না। তো সেখানে রীতিমতো একটা ফাইট করতে হচ্ছে এনসিপির জায়গা থেকে। আর হচ্ছে আপার বেশ কয়েকটা পয়েন্ট আমার কাছে, মানে তার সাথে আমি একমত পোষণ করছি। আচ্ছা, যে অভ্যুত্থানের পরে আসলে যে স্টেক হোল্ডার আছে কিনা, হ্যাঁ দ্বিমত আছে, তবে আমি তার সাথে একমতই বেশি জায়গায় এক পোষণ করতে চাই। কারণ তিনি যেটা বললো যে এইখানে আসলে একটা এলিট শ্রেণী বা একটা রাজনৈতিক দলগুলোর আসলে সমাবেশ হয়েছে, এখানে আসলে একজন নারী কিংবা একজন কৃষক কিংবা একজন শ্রমিক, উনাদের মতামতের জায়গাটা তো আসলে এখানে নেই। এবং আমাদের এই অভ্যুত্থানের সবথেকে বড় স্টেক হোল্ডার আমরা বলি যে ছাত্র জনতার যে যারা আছেন, যারা আসলে এই ক্ষমতার ভাগাভাগিতে নেই। আমরা ছাত্ররা বা তরুণরা যখন রাজনৈতিক দলটা গঠন করেছি, আমাদের চিন্তা ছিল সেই জায়গাতেই যে এই মানুষগুলোর প্রতিনিধিত্ব আমরা কোনো না কোনোভাবে করতে চাই। কারণ আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা আসলে প্রকৃতপক্ষে এই মানুষগুলোর কথা ভাবে না। তারা ওই ক্ষমতার পালা বদল কিভাবে হতে পারে, কতটুকু কিভাবে নেওয়া যায়, সেই জন্যই তারা আমার মনে হয় যে চিন্তা করে। তো সেই জায়গা থেকে এনসিপির রাজনীতিটা সেরকম করেই তারা চিন্তা করে। তারা যখন কৃষকের কাছে কাঁঠাল খায় বা আম খায়, তার কাছে মৌলিক সংস্কার বা এইগুলো আলাপ করে। হয়তো বা এইটা ইনফরমেশন তিনি পাননি। আমাদের রাজনীতির জায়গাটাই এইটা, আমরা এইটা নিয়েই মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছাচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে ছিলাম সেখানে, আমি কৃষকের সাথে বা দোকানির সাথে, চায়ের দোকানে, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। মানে তাদের মধ্যে মানে এটা ভাবা ভুল যে তারা আসলে এগুলো এখন বোঝে না। এখন একজন সাধারণ মানুষও সংস্কারের জায়গাগুলো বোঝে, এবং তারা চায় যে সিস্টেমগত পরিবর্তনটা বাংলাদেশে যেন আসে, এবং নতুন করে যেন আর কেউ ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, নতুন করে আবার যেন আমাদের হাজার হাজার তরুণদের, শ্রমিকদের প্রাণ না দিতে হয়, আহত না হতে হয়। তো সেই জায়গা থেকে তারাও চায়, আমরাও এই রাজনীতিটাই করতে চাই। আমি আশা করব বিএনপির মতো বড় রাজনৈতিক দল বা অন্যান্য যারা স্টেক হোল্ডাররা আছেন, আপার মতো যারা আসলে দেশকে নিয়ে চিন্তা করেন, এই মানুষগুলো সেই সাপোর্টটা করবেন বাংলাদেশপন্থী রাজনীতির জন্য। এবং আমার মনে হয় যে একসাথে মিলে আসলে আমাদের এই পথটা পাড়ি দিতে হবে। ইয়ে সাহেব, আপনি যে মানে ফ্যাসিস্টের কথা আসলো, সেই প্রসঙ্গে একটু বলি। ধরেন যে টাঙ্গাইলে একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই জানেন যে স্কুলের শিক্ষার্থীদের মোটামুটি জোর করে আপনাদের এনসিপির সমাবেশে আনা হয়েছে, মিছিল করানো হয়েছে। তারা রাজি ছিল না, মোটামুটি প্রেশার ক্রিয়েট করে তাদের আনা হয়েছে, এবং সেটার প্রতিবাদে তারা আবার পরবর্তীতে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে এবং বিচার চেয়েছে। এটা কি খুব দরকার ছিল? মানে স্কুলের ছোট শিশুদেরকে কেন সমাবেশে নিয়ে আসবে? আইন তো আছে, 13 বছরের নিচে তাদেরকে আনাই যাবে না। সেই জায়গাটা কেন এরকম হয় এগ্রি করি, এটা একটু ক্লিয়ার করা দরকার। কারণ আমরাও তো আমাদের ওই জেলার যেই সংগঠক ছিল তাকে আমরা এটা কোশ্চেন করেছি যে এটা আসলে কেন হলো, কিভাবে হলো। তো ব্যাখ্যাটা আমরা পেয়েছি। আপনারা পরবর্তীতে প্রধান শিক্ষকেরও একটা বক্তব্য হয়তো দেখবেন, ওইখানে মানে আমাদের 30 দিনের পদযাত্রা এরকম ইনসিডেন্ট কিন্তু আর ঘটেনি। এর আগে আরেকটা ঘটনার সামনে এসেছিল যে কোন একটা স্কুলের জায়গায় আইন রক্ষাকারী বাহিনী 3 দিনের ক্যাম্প করবে, সেটাও কিন্তু পরে এটা ব্যাখ্যা এসেছে যে এটা আওয়ামী লীগের একটা ছড়ানো প্রোপাগান্ডা ছিল। এটা কিন্তু আমরা করিনি। 30 দিনের কোথাও এরকম ঘটনা ঘটলো না, হঠাৎ করে এখানে কেন ঘটতে যাবে? এখানে সূক্ষ্মভাবে একটা প্ল্যান করে আমাদের যে জুলাই পদযাত্রা শেষের দিকে যেন প্রশ্নবিদ্ধ করা হয়, সেরকম একটা প্ল্যান করা হয়েছিল। এবং ওইখানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 2000-এর অধিক, এবং সেখানে স্কুল শেষে এরকম একটা গ্রুপকে কিছু রাজনৈতিক ব্যক্তি ওই প্রোগ্রামে নিয়ে যায়, এবং আমরা পরবর্তীতে জানতে পেরেছি তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আচ্ছা। এবং পরবর্তীতে তাদেরকে নিয়ে যে বিক্ষোভ সমাবেশ করানো হয়, সেটাও তাদের এই প্ল্যান মাফিক করা হয়। সেখানে
40 থেকে 30 জন শিক্ষার্থী ছিল। এটা তাদের একটা প্ল্যানের অংশ ছিল এবং মানে আমরা যখন জানতে পারি আমরাও তো এটা আসলে পজিটিভলি নিতে পারিনি, কেন একটা স্কুলের শিক্ষার্থীকে আমি জোর করে আমার পদযাত্রায় আনবো। এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে স্কুলের থেকে কর্তৃপক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে তারা নাহিদ ইসলামকে দেখতে চায়, হাসনাতকে দেখতে চায় বা তাসনিম জারাকে দেখতে চায়, তাদের স্কুলের পরে শেষ সময় যে এরকম কয়েকটা ইনসিডেন্ট ঘটেছে, আমরা হয়তো বা গিয়েছি যে বাচ্চাদের সাথে দেখা করতে, কিন্তু এরকম ঘটনা আসলে আমাদের থেকে আসার উচিত না, হয়ওনি। এটা একটা মানে প্রোপাগান্ডামূলক প্ল্যান করে এটা এক্সিকিউট করা। এই ফজলে হুদা বাবুল আপনার কাছে, সেটি হচ্ছে যে এক্সিট, এখন একটি শব্দ আমরা দেখছি এখন আলোচনায়, এক্সিট ইনভার্টেড কমা, মানে এটা ডক্টর দেবব্রত ভট্টাচার্য যিনি বলেছেন যে অন্তর্ভুক্ত সরকারের এক্সিট পলিসি নিয়ে এখন কাজ করার সময় এসে গেছে। মানেটা কি এটা আসলে? মানেটা হচ্ছে প্রথম দিন থেকেই আমরা জানি যে কোনো কিছুর জন্ম হলে মৃত্যু হবে, শুরু হলে শেষ হবে। এটা তো চিরন্তন সত্য। বুদ্ধিমানদের জন্য অবশ্যই শেষ হওয়ার পর কি হবে সেই প্ল্যানগুলো করে, যে যারা বুদ্ধিমান মানুষ, একটা কন্ট্রাক্ট হলো, এই কন্ট্রাক্টটা আমি করলাম, বিশেষ করে যারা রোডস অ্যান্ড হাইওয়েতে করে, রাস্তাঘাট করেন, তো আমার এগুলো লাইসেন্স নাই, আমি করিও না, এটা আসিফের বাবা হয়তো করেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো কিছু শুরু হলে সেটা শেষ হবে, এবং সেই সময়টা যেহেতু দ্রুত, কারণ ফেব্রুয়ারি খুব কাছে এবং নির্বাচনী তফসিল আসবেন, সেক্ষেত্রে ওনার এক্সিট প্ল্যান করার কথা, এটা হয়তো বা উনি বলেছেন। আবার উনি কোন সেন্সে বলেছেন এমনও হতে পারে, এবং যে ডক্টর ইউনূস গত 11-12 মাসে দৃশ্যমান কোনো ভূমিকা রাখতে পারেননি। যে কথাটা বলেছেন আমার সহ আলোচক দুজনই একই কথা বলেছেন যে আসলেও কিছু হয়নি এদেশের। কৃষকের কথা বললেন যে এনসিপিরা, আমি তো 17 বছর শুধু কৃষক দল করি না, আমার গ্রামেও আমি রাজনীতি করি, প্রত্যেক দিনেই আমি কৃষকদেরকে নিয়ে করি। আমার ফেসবুকে দেখবেন গত 7 দিন 7টা কৃষক সমাবেশ করেছে আমার ইউনিয়নে, 7টা ইউনিয়নে। তো আসলে দেখুন, এখন কিন্তু ওই কৃষকরা বছরে একদিন ইলিশ মাছ খেতে পারেন না। ইউনূস সরকার কিন্তু ইলিশ মাছ কিন্তু ভারতে পাঠিয়েছেন, যে মানে কি বলবো, অজুহাত দিয়েই পাঠান না কেন, পাঠিয়েছেন তো। আচ্ছা, আপনি দেখুন, এমনকি মাংস খেতে পারেন না গ্রামের কৃষকেরা, এবং ওই একই অবস্থা এখন কোন উপজেলা হসপিটালগুলোতে চিকিৎসা হয় না। আপনি সবচেয়ে বড় যে জিনিস, মাদকে ছেয়ে গেছে পুরা উত্তরবঙ্গ। উত্তরাঞ্চলের কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে মাদকের বড় চোরাচালান হয় না ভারত থেকে। এইটা রক্ষা করার জন্য, এই তরুণ সমাজকে মানে এই মাদক থেকে মুক্ত করবার জন্য প্রশাসন অলমোস্ট নির্বিকার। পুলিশকে বললে পুলিশ বলে, ভাই আমি তো ধরেছি, এসিল্যান্ডকে বলেছি, ইয়নোকে বলেছি, ওনারা তো এসে এটা ভ্রাম্যমাণ দিচ্ছে না। কোর্টে গেলে যে আইন আছে এরা চলে যায়, এ আইনে 2 দিন জেলে থাকে। এবং ইন্টারেস্টিংলি বিষয়, আমি মাদক নিয়ে একটা কথা, আমার জীবনের প্রথম যখন জেলে যাই বিস্ফোরক মামলার, সাজানো বিস্ফোরক মামলার আমি 1 নম্বর আসামি। জুলাইয়ের চেতনা কিছুই কি পৌঁছায়নি তৃণমূলে? এতটুকু না, আরো বেড়ে গেছে, রেট বেড়ে গেছে। আচ্ছা, সাধারণ মানুষের কথা হচ্ছে, আগে যে মাদক ব্যবসায়ীরা টাকা দিত মাসে ধরুন যে 50,000, এখন তাকে দিতে হয় 2 লাখ 2.5 লাখ। তো এই একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে এই দেশে। মানে আমি বলছি যে সর্বক্ষেত্রেই একই অবস্থা, বরঞ্চ আরো খারাপ অবস্থায় চলে গেছে। তো সেইখানে আপনি ইউনূস সরকারকে কিন্তু জবাবদিহি করতে হবে। আমরা তো ইউনূস সরকারকে পুষছি, আমি, আপনি, আমরা সবাই, আমরা তো কর দিচ্ছি এদেশে। জনগণের কাছে তো জবাবদিহিতা থাকতে হবে। সেটার উনি কি করবেন? উনি 12 মাসে কি করেছেন? এক এনসিপিকে উনি শো করেছেন, এবং ওনার সেই বিখ্যাত তথ্য সচিব, প্রেস সচিব বলেছেন যে ব্রেন বিহাইন্ড দ্য। আচ্ছা, তো এই যে একটা সিচুয়েশন, শুরু থেকে উনি পক্ষপাতিত্ব করেছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন এখানে একটা কথা এসেছে, রাজনৈতিক দলগুলো দেখুন, উনি কিন্তু আজকে একটা কথা বলেছেন, আগামী 5-6 দিন পর দেশের রাজনৈতিক বন্দোবস্তের নতুন একটা গুরুত্বপূর্ণ সময়, আগামী 5-6 দিন। দেখুন, এই বন্দোবস্ত শব্দটা খুবই সাম্প্রতিক। হাসিনার সময় আমরা বলতাম উন্নয়ন, আমরা বলতাম সক্ষমতা,
আমরা বলতাম পৃথিবী জয় করেছি, সাগর জয় করেছি, এই করেছি, ও করেছি। তো এখন এই যে বন্দোবস্তর যে কথাটা, পৃথিবীর আপনি অন্যান্য দেশে যখন, যার এখন একটা কথা এসেছে 53 বছরে কিছুই হয়নি, বিএনপি সংস্কার করেনি। আমার প্রশ্ন হচ্ছে, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র কার সময় এসেছে? বিএনপির সময়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়? আমি যদি বলি সংস্কার আসেনি, তো যখন তারা বলছেন প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে সরকার কার সময় এসেছে? বেগম খালেদা জিয়ার সময়। আমি যদি বলি সংস্কার, সবার আগে সংস্কার দিয়েছে এই দেশের, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মানুষটি। আপনি এখন কোন দিকে নেবেন এটা? আপনি যদি বলবেন যে না আমি বলছি, হ্যাঁ আমার দল হিসেবে বলছি, এখন এটার ব্যারোমিটার কি? ব্যারোমিটার নির্বাচন। তো আমি বলছি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবার আগে সংস্কারের কথা বলেছেন। উচ্চকক্ষ শব্দটাই তো নিয়ে আসলো জনাব তারেক রহমান। তাপসীর কাছে একটু যেতে চাই, দেখি আমি শেষ কথাটা বলবো, সেটা হচ্ছে অনেক হয়েছে সংস্কার, জনগণের হাতে ছেড়ে দিলেই একমাত্র ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমরা ভালো কিছু সংস্কার করতে পারবো। আর যে কথাটা এখানে এসেছে যে সব সময় একটা জিনিসকে বলা হয় গ্লোরিফাই করা হয়, স্বাধীনতাকে যেরকম আওয়ামী লীগ গ্লোরিফাই করে নিজেদের করে নিয়েছে, আজকাল এই আন্দোলনটাকে গ্লোরিফাই করে কেউ কেউ নেয়ার চেষ্টা করছে। তাপসীকে প্রশ্ন করতে চাই, লেট দ্য ক্রেডিট গিভ টু অল সোসাইটি হোয়াট তাপসী হ্যাজ স্টেটেড। সো লেট again for the people, of the people, by the people. Thank you. I just asked Tapushi about this type of your question. Okay, Tapushi, আপনি একটু বলবেন যে যেটা তিনি বললেন, ধরেন 71-এর যে চেতনা ছিল, সেই চেতনা বিক্রির অভিযোগ, সেই চেতনা বিক্রি করে অনেক দিন অনেক কিছুর অভিযোগ এসেছে। এখন জুলাইয়ের যে আত্মত্যাগ, সেই জায়গাটায় বিক্রির অভিযোগ, একটি দল অতিরিক্ত সুবিধানের অভিযোগ এসেছে। জুলাইয়ের চেতনা তৃণমূলে এখনো পৌঁছেনি কেন? আপনার প্রশ্ন উত্তরে আসবো, এর আগে আমি আমার সহ আলোচক ভাইয়ের কয়েকটি কথার প্রেক্ষিতে একটু বলি। বিন্দুবাসিনী স্কুল নিয়ে সম্ভবত আপনি প্রশ্ন করেছিলেন টাঙ্গাইলের। তো যেহেতু টাঙ্গাইলের বিন্দুবাসিনী স্কুলে উনি যেরকমটি দাবি করলেন যে আসলে সেটি আওয়ামী লীগের কয়েকজন সদস্য গিয়ে, সেখানে আওয়ামী দলের একটি হাত রয়েছে, আওয়ামী লীগের একটি হাত রয়েছে, তো সেই জায়গায় টাঙ্গাইলের বিষয়টি আমি মনে করি এখনো সাংবাদিকতা কিংবা সাংবাদিকদের কাছ থেকে যথাযথ নির্ভরযোগ্য সূত্রে আমরা আসলে জানিনি যে বিষয়টি আসলে কি হয়েছে। তো সেই জায়গায় আমি ওনার কথায়, ওনার উপরে বিশ্বাস রাখতে চাই, কিন্তু বিশ্বাসটি ঠিক রাখতে চাচ্ছিলাম, তখনই বিশ্বাসটি আবার ভঙ্গ হলো ওনার পরবর্তী কথায়। এই কারণে ভঙ্গ হলো কারণ উনি পরে যে ঘটনাটির ইঙ্গিত করলেন, পুলিশ লাইন স্কুল নেত্রকোনা 27 এবং 28 জুলাই, যেখানে কথা হয়েছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পারি যে এনসিপির সমাবেশ উপলক্ষে পুলিশদের সদস্যদের থাকার কারণে স্কুল 2 দিন বন্ধ থাকবে, পরীক্ষা পিছানো হবে, এবং সেটির কিন্তু একটি নোটিশ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি। এবং সেখানে সবচেয়ে শঙ্কার বিষয়টিকে আমি আপনাকে বলি, যখন এই নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, আমরা সকলেই সেটি সমালোচনা করলাম, আমরা আরেকটি প্রতিবাদ লিপি দেখলাম আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেই প্রতিবাদ লিপিতে বলা হলো এই ধরনের কোনো নোটিশ দেওয়া হয়নি। এখন আপনি এই যে পোস্ট ট্রুথ ন্যারেটিভ, আপনি কোন জিনিসটি বিশ্বাস করবেন? একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে যিনি আপনি সোশ্যাল মিডিয়া চালাতে পারেন, আমি সুন্দর মতো পুলিশ লাইন স্কুল নেত্রকোনায় গিয়েছি, ওই পেজটায় গিয়েছি, ওই পেজটা থেকেই কিন্তু আগের নোটিশটি দেওয়া হয়েছিল, এবং প্রতিবাদ লিপিটি যে দেওয়া হয়, সেই প্রতিবাদ লিপিতে যে অধ্যক্ষের যে সাইন, প্রিন্সিপালের যে সাইন, সেই সাইনটি কিন্তু সেই আগের যে নোটিশটি, স্কুল বন্ধ থাকার পরীক্ষা পিছানোর নোটিশটি, এবং সেই নোটিশের পাশাপাশি 2024 সালের সকল নোটিশ, অর্থাৎ উনি প্রিন্সিপাল হিসেবে অথবা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব আসার পরে ওনার যে সাইন, সেই সাইনের সাথে প্রতিবাদ লিপির সাইন কিন্তু মিলে না। অর্থাৎ শঙ্কার বিষয়টি এই যে আপনার জনগণকে বোঝাতে হবে যে সেটি একটি প্রোপাগান্ডা ছিল, আপনার জনগণকে বোঝাতে হবে যে এই নোটিশটি আসলে স্কুল থেকে দেওয়া হয়নি। জনগণকে খুব বোকা আসছি যে এটা বোঝাতে হবে যে আসলে এই নোটিশটি দেওয়া হয়নি স্কুল থেকে, সেই কারণে আপনি সাইনটি পরিবর্তন করে দিলেন, এবং আপনি জনগণকে এক্সপেক্ট করলেন যে আমরা কেউ সেই ফেসবুক পেজে গিয়ে কিংবা আমাদের কারো সেই পুলিশ লাইন স্কুল নেত্রকোনার কোনো আত্মীয় স্বজন থাকবে না যে আমরা অধ্যক্ষের সাইনটি চিনতে পারবো যে আচ্ছা গত 2 মাস আগে ওনার সাইনটি মিলিয়ে দেখি। তো উনি কিন্তু এটি দাবি করলেন, আবারও তিনি অন এয়ার এটি দাবি করলেন যে সেটি আসলে একটা আওয়ামী প্রোপাগান্ডা ছিল। এটি কিন্তু আওয়ামী প্রোপাগান্ডা ছিল না। আমি এখন ঠিক একের সাথে কানেক্ট করব যে আগে আমি এটি বলছিলাম যে আমাদের মধ্যে এই যে বিকল্প হতে গিয়ে আবারও সেই পুরনো কাঠামোতে চলে যাওয়ার মানসিকতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে কিনা, এটার কারণটি
কারণটিকে এই যে দায় না নেওয়ার মানসিকতা, আমি এটি বারবার বলছি, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। আজকে যদি এনসিপির নেতৃবৃন্দ, তারা আমাদের মিছিলের সাথে হাঁটা মানুষ, তারা আমাদের গণঅভ্যুত্থানের পাশে হাঁটা মানুষ, তারা যদি সেই ভুলটি স্বীকার করতেন যে ঠিক আছে আমাদের এই জায়গায় একটি ভুল হয়ে গিয়েছে কিংবা আমরা এটি সম্পর্কে ওয়াকিবহাল নই, আপনার কিন্তু জাস্টিফিকেশন দেওয়ার জন্য অনেক কিছু আছে। জাস্টিফিকেশনের কোনো অভাব নাই রাজনৈতিক দলগুলোর বাংলাদেশে, কিন্তু সেই জাস্টিফিকেশনের জন্য আপনি এরকম লেম একটি বিষয়কে চুজ করবেন এবং তারপরে আপনি যা কিছু হয়ে যাক না কেন আপনি সব কিছুকে বলবেন যে আমি ফ্যাসিবাদ, আমি প্রোপাগান্ডা, এই সকল কিছু গুজব। তাহলে কিন্তু মানুষ যা, এই যে আমরা কিন্তু ওনাদের উপরে ভরসা রাখতে চাই, ওনারা আমাদের, এই যে বললাম, ওনাদের প্রতি কিন্তু বায়াসনেস আমাদের কাজ করে, কেননা ওনারা আমাদের সাথে একই সাথে মিছিলে হাঁটা মানুষ। কিন্তু এই একসাথে মিছিলে হাঁটা মানুষ যখন রাজনৈতিক দল তৈরি করে, সাথে সাথে বিশ্বাসঘাতকতা করে, সাথে সাথে হচ্ছে যখন এই দায় না নেওয়ার যে মানসিকতা সেটি সৃষ্টি করে, সাথে সাথে সবকিছু ডিনাই করে, তখন কিন্তু আপনি তাদের উপর আর ভরসা রাখতে পারবেন না। আপনি প্রশ্ন করছিলেন যে তৃণমূলে কেন এখনো জুলাইয়ের যে আকাঙ্ক্ষা কিংবা জুলাইয়ের যে চেতনা সেটি পৌঁছায়নি। এরও আগে প্রশ্ন করেছিলেন যে চেতনার ক্রেডিট নিয়ে কি হচ্ছে। আমরা যারা আজকে সোশ্যাল মিডিয়া চালাই, ফেসবুক চালাই, আমরা সবাই দেখছি যে জুলাইয়ের ক্রেডিট নিয়ে কি হচ্ছে। আমরা দেখেছি যে নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছেন এবং তার পরবর্তীতে শিবির থেকে শুরু করে সব জায়গা থেকে তারা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। বিষয়টি হচ্ছে যে এটি তো নতুন কোনো কিছু নয়, মানে আজকে আপনি এক বছর পরে এসে বুঝতে পারছেন যে জুলাই ক্রেডিট ভাগাভাগি হচ্ছে। আমরা তো সেই জুলাইয়ের যখন 7ই আগস্ট কিংবা 8ই আগস্ট যখন ইন্টারিম সরকার গঠন করা হলো, তারপর থেকে আমরা দেখছি যে নির্লজ্জের মতো আপনারা ক্রেডিট ভাগাভাগি করছেন। প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি ছাত্র সংগঠন, কে প্রোফাইল পিকচার লাল করার সিদ্ধান্ত দিল, কার কাছ দিয়ে কিভাবে মোবাইল কিনে দেওয়া হলো, কিভাবে 9 দফার ঘোষণা দেওয়া হলো, কে কার মধ্য দিয়ে হচ্ছে 1 দফার ঘোষককে, ইত্যাদি ভাবে আমরা মানুষকে ওভার গ্লোরিফাই করতে দেখি নাই। এবং এই ওভার গ্লোরিফিকেশনের সমস্যাকে আমি বলি, 1971 সালে ওভার গ্লোরিফিকেশনের ফলে আমরা দেখেছি কিন্তু যে মুক্তিযুদ্ধকে বিভিন্ন সময়ে নিজের প্রয়োজনে নিজের রাজনৈতিক মানে স্বার্থে ব্যবহার করা হয়েছে। একটি টুল হয়ে গিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ, যেই মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের আবেগের সাথে সেটি কানেক্টেড, সেটি হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক জুলাইকেও আমরা একইভাবে দেখছি, জুলাইয়ের ক্রেডিট নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল, আমি শেষ করছি, প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু তারা ক্রেডিট ভাগাভাগি করছে। অথচ যদি আমাদের মধ্যে বিন্দুমাত্র লজ্জা থাকতো, তাহলে কিন্তু যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি হাঁটতে পারছেন, আপনি চলতে পারছেন, আপনি রাজনৈতিক দল করতে পারছেন, আপনি ফেসবুকে বসে স্ট্যাটাস দিতে পারছেন, ওনারা ওনাদের সন্তান হারিয়েছে, ওনারা ওনাদের ভাই হারিয়েছে, ওনারা ওনাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, এবং আপনি দাবি করছেন যে এখানে আমার ক্রেডিট বেশি, আরেকজন দাবি করছে, অন্যান্য সমর্থকরা দাবি করছে আমার ক্রেডিট বেশি। এগুলো বলার আগে যদি লজ্জা থাকতো তাহলে আমরা এগুলো আর বলতাম না। এবং এর পাশাপাশি শেষ একটি কথা বলবো যে তৃণমূল পর্যন্ত জুলাইয়ের চেতনা পৌঁছায়নি, এটাতে আমরা হতাশ কিনা? আমি বিশ্বাস করি যে এটাতে আমরা হতাশ না, কেননা 1971 সালকে প্রশ্নবিদ্ধ করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ইজ মুক্তিযুদ্ধ। আমরা 1971-কে লালন করি এবং আমরা আজীবন আমাদের মুক্তিযুদ্ধকে লালন করব। জুলাইকে আপনি ওভার গ্লোরিফাই করে, আপনি অতিরিক্ত নায়ক, অতিরিক্ত মাস্টারমাইন্ড তৈরি করে আপনি যতই জুলাইকে ওভার গ্লোরিফাই করার চেষ্টা করেন না কেন, জুলাই আমাদের গণঅভ্যুত্থান ছিল, জুলাই নারী পুরুষ ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান ছিল, এটাকে আমরা আজীবন লালন করব। সাইফ, আপনি বোধহয় বলতে চেয়েছিলেন একসাথে হেঁটেছেন, একসাথে মিছিল করেছেন, তারপরে অনেক মতভিন্নতা, আপনাদের উপর ভরসা করতে চায়, মনে হচ্ছে তাপসের এখন সেই ভরসা পাচ্ছে না। আর অনেক বিষয় আছে যদি আপনি বলি, দায়ানোর রাজনীতিতে আমরা আসিনি। আর এটা যে বিষয়টা, এখানে কিন্তু এনসিপির কোনো আলাদা করে কোনো এখানে থাকা বা এরকম কিন্তু এখানে পুলিশ প্রশাসনের জায়গা থেকে তারা তাদের এই কথাটা এসছে যে তাদেরকে ওইখানে জায়গা দেওয়ার কথা। আমি নিউজও চেক করছিলাম, মানে আমি আসলে কি ভুল কিনা, মানে ওনার জায়গা থেকে যখন আমি শুনলাম, আমি এটা আবারও চেক করলাম, আমি আপনাকে একটু পরে দেখাতে পারবো যে আসলে ওইখানে এটা ভুল প্রপাগান্ডাভাবেই ছড়ানো হয়েছে। এবং এনসিপি কোথাও কখনো বলছে না যে আমাদেরকে এইরকম আইনি সুরক্ষা দেন, এরকম দেন। নিরাপত্তা জায়গাটা একটা রাজনৈতিক দল সমাবেশ করার জন্য চাইতেই পারে, কিন্তু এর জন্য আমার এত বহর বিশিষ্ট মানে পুলিশ, আর্মি, ট্যাঙ্ক, এগুলো কোনো কিছু আমরা চাইনি। এরকম গোপালগঞ্জের পরে এরকম কয়েকটা জায়গায় হয়েছে, আমরা আসলে বলছি আমাদের আসলে এটা প্রয়োজন নেই। যেখানে আমাদের আগে থেকে যে জায়গায় আমাদের সমাবেশ হচ্ছে সেখানে নিরাপত্তা নিশ্চিতের ওই জায়গাটা ক্লিয়ারেন্স হলেই হলো। এখানে আমরা তো এই রাজকীয়ভাবে চাচ্ছি না যে এরকম করে নিয়ে যেতে। তো সার্কিট হাউসগুলোতে কিভাবে এনসিপি সদস্যরা থাকছেন, কিভাবে এনসিপি সদস্যদের জন্য এক্সট্রা পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে? আমি আপনার কথার সময় আমি কথা বলি না, আমাকে বলতে দিবেন। বলুন আপনি। হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা সেই প্র্যাকটিসটাই করার চেষ্টা করেছি। সার্কিট হাউস বা এরকম থাকার জায়গা থেকে আমরা কিন্তু যে ওখানকার যে স্থানীয় হোটেল আছে সেই জায়গাগুলোতেই আমরা থাকার চেষ্টা করেছি। দু একটা এক্সেপশন এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু এরকম ঢালাওভাবে যে আমরা সার্কিট হাউসে উঠেছি বা এরকম, এই ব্যাখ্যাটা ভুল। আর প্রথম ভাইয়ের কিছু প্রসঙ্গে আমি আনতে চাই যে উনি বলল যে আসলে উনি বিগত সময় ধরে কৃষকদেরকে নিয়ে কাজ করছেন, গত কয়েকদিন 7টা সমাবেশ করেছেন কৃষকদের নিয়ে।
কিন্তু কৃষক 17 বছর সরি থেকে হ্যাঁ সেটা বলেছেন, হ্যাঁ কৃষকদের নিয়ে আরো বেশি আপনার বয়সের যে পরিধি, আপনি আরো বড় সময় ধরে হয়তো রাজনীতির এই জায়গাটা কাজ করছেন। তা আমি বলতে চাচ্ছি যে একজন কৃষক তৃণমূলে তার দ্রব্যের বা তার যে উৎপাদিত ফসল এটার মূল্য কেন পায় না? যখন আমি একজন কৃষকের থেকে ধরেন একটা পণ্য নিলাম, নিয়ে আমার ওই একজন তো জিনিসটা কিনলো, তারপরে ট্রাকে করে নিল, এই মাঝখানে যে অনেক জায়গায় টাকা দিতে হচ্ছে, এটা কারা নিচ্ছে? আগে তো আমরা দেখতাম আওয়ামী লীগের বিভিন্ন মানুষ প্রত্যেক পয়েন্টে টাকা নিত, এখন ভাইদের দলেরই কেউ না কেউ নিচ্ছে, এটা আমরা তো দেখতে পাচ্ছি। গত মানে এই অভ্যুত্থানের পরে তিনি গভর্নমেন্ট নিয়ে অনেক সমালোচনা করলেন, সমালোচনার জায়গা আমাদের ক্ষেত্রেও আছে, আমরা তো গভর্নমেন্টের কথা বলছি, কিন্তু এই গভর্নমেন্ট সফল হতে পারছে না কেন? এই জন্য কি রাজনৈতিক দলের আমরা কি সেই জায়গাটা ভূমিকাটা পালন করছে কিনা, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। 5 আগস্টের পরে বিএনপির অন্তর্কন্দলেই মারা গেছে 150 জনের অধিক নেতাকর্মী। যে দলের ভিতরেই এরকম মানে মারামারি কাটাকাটি, তারা দেশের ক্ষমতার জায়গায় যখন আসবে সেই জায়গাটা শুধু তারা কিভাবে নিশ্চিত করতে পারে? তো সেই রকম জায়গা থেকে তারা এখন গভর্নমেন্টের এই মানে জায়গাগুলো বলছে। এই গভর্নমেন্ট তো আগের কোনো সরকারের মতো না। 17 বছরের একরকম ফলাফলের সমীকরণের জায়গা যদি 1 বছরে গভর্নমেন্টকে আমরা দিয়ে ফেলি, সেটাও তো আমাদের জায়গা থেকে ঠিক হবে না। এবং তারা এসে যে রাতারাতি আলাদিনের চেরাগ দিয়ে দেশ বদলে ফেলবে, সেটাও আমি মনে করি না। কারণ এই জায়গাটাই তো গত 1 বছরে আমরা দেখেছি বিএনপি আসলে কিরকম জায়গা পালন করছে। এবং তাদের কালকেই নারায়ণগঞ্জের 2500-এ আমরা দেখলাম যে সেখানে বিএনপির কার্যালয়ের ভাড়া চেতে যাওয়ার জন্য 5 জন নেতাকর্মী মিলে তাকে মেরে ফেলেছে। আবার তার কয়েকদিন আগে আপনারা চট্টগ্রামের ইসেতে দেখলেন, রাউজানে দেখলেন যে 2 পক্ষের মারামারিতে সেখানকার সেন্ট্রাল লিডারকে কিভাবে একদম গলায় কেটে ফেলা হয়েছে। এটার উত্তর হয়তো বাবুল ভাই দিবেন বিরতির পরে এসে, কিন্তু চাঁদাবাজির অভিযোগ কিন্তু সব দলের বিরুদ্ধে আছে, আমরা খুললেই আমরা দেখতে পাই। একটু যেতে চাই ফজলুদ্দাহ বাবুল আপনার কাছে, সেটি হচ্ছে যে মির্জা ফখরুল আজকে বলেছেন যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সম্মান সেটা ক্ষুণ্ণ হবে, এবং 1/11-এর আরেকটি হওয়ার সম্ভাবনা বা আশঙ্কার কথা তিনি বলেছেন যে সেটাও হতে পারে। মানে এমন পরিস্থিতির দিকে আমরা কেন যাচ্ছি, মানে এই অবস্থা কেন হচ্ছে, সম্মান কেন ক্ষুণ্ণ হবে তার? না, আমাদের দলের সম্মানিত মহাসচিব স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যেটা বলেছেন আশঙ্কার কথা বলেছেন। যদি এটা হয় তাহলে হবে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের দল শুরু থেকেই বলছিল যে জনগণের হাতে ক্ষমতা দেয়া, কারণ অন্তর্বর্তীকালীন সরকার কখনো অন্তহীন সরকার নয়। তো এইটার জন্য আমরা বারবার বলছি জনগণের চয়েসে যখন আমরা সরকার, আমাদের স্ট্যান্ড সব সময় ক্ষমতায় যে আসবে তাকে সেই বসবে, যে জনগণ তাকে পছন্দ করবেন। কিন্তু যদি এইটার বাইরে যে আরও এটাকে লেন্দি করা হয় তাহলে বিভিন্ন পক্ষগুলো, আমি বলবো দুষ্ট চক্রগুলো, তারা আরো আমার মনে হয় নিজেদেরকে গুছিয়ে নেওয়ার আরো সময় পাবে, এবং আমাদের আসলে 1/11-এর মতো একটা ঘটনা ঘটতেও পারে এই দেশে। 1, 2 মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যেটা বললেন, এটা কিন্তু উনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশের, এবং 17 বছরের উনি রাজপথ দেখেছেন, 1/11 দেখেছেন, উনি মন্ত্রী ছিলেন, উনি সেই ঠাকুরগাঁয়ের গ্রামের থেকে উনি উঠে আসা মানুষ। এই জন্য ওনাকে এটা মূল্যায়ন করা উচিত এই প্রফেসর ইউনূসকে এবং ইউনূস সরকারকে, কারণ আমরা জানি সমস্যা আসবে। এই জন্য আমরা বলেছিলাম ডিসেম্বরে, তারপরও যদি ফেব্রুয়ারি হয় হয়তোবা জনগণ একটা আশা নিয়ে নির্বাচনমুখী হয়ে দেশটাকে আমরা সুন্দর সুস্থ হতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই চাই দেশটা যেন ভালো থাকে, মানুষ যেন ভালো থাকে, সেটা সবাই চাচ্ছে। এইটার জন্যই কিন্তু রাজনীতি, এবং আমাদের সবারই একই লক্ষ্য। যে কথাটা একটা উত্তর দিই, চিটাগংয়ের কথা বলেছে, আরেকটা জায়গার কথা বলেছে, বিএনপি কিন্তু ব্যবস্থা নিয়েছে। গিয়াস কামাল চৌধুরীর মতো একজন মানুষ বিএনপির নির্বাহী কমিটির উনি ভাইস চেয়ারম্যান, তাকে বহিষ্কার করেছে। আমি এইসব যদি কাদা ছুড়াছুড়ি বন্ধ না করে এনসিপি, আমার মনে হয় না যে এনসিপির অবস্থা খুব একটা ভালো। এনসিপি নিশ্চয়ই এটার উত্তর দিবে কাদা ছুড়াছুড়ির বিষয় নিয়ে। আমি একটু যেতে চাই প্রাপ্তি, আপনি একটু বলবেন যে দেশে এখন ঘৃণা চাষের উর্বর ভূমি হিসেবে ফেসবুক, আপনার ইউটিউবে ব্যবহার হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। অশালীন যেসব শব্দ, মানে শালীন আলোচনা তো নেই, অশালীন শব্দের আমদানি করা হচ্ছে, এমন একটি লেখা আজকে লিখেছেন কামাল আহমেদ, উনি বিবিসি সাবেক সাংবাদিক। আপনি কোনো মন্তব্য করবেন কিনা এরকম দেখলে? সেই যে ঘৃণা চাষের যে বিষয়টি, ঘৃণা উৎপাদনের বিষয়টি, আমরা কিন্তু এটি আগেও দেখেছি শেখ হাসিনার আমলে, এবং আমরা এটি
পার্টিকুলারলি অগাস্টের পরপর খুব একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, যদি আমি বলি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা বাংলাদেশ ছাত্র শিবির, আপনি দেখবেন যে তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা আপনি করলেই আমরা দেখেছি একদম অনলাইনে বট অ্যাটাক শুরু হয় এবং একদম রিয়াকশন থেকে শুরু করে কমেন্টে সব জায়গায় সেটা কিন্তু ভরে যায়। তো সেই জায়গায় এর পরবর্তীতে আমরা দেখেছি যে এই যে চর্চাটি, সেটি কিন্তু কোনো দল বাদ নেই। বিএনপি থেকে এখানে ভাই আমার সাথে আছেন, আমরা কিন্তু ছাত্র দলকেও যুব দলকেও একই ধরনের ঘৃণার উৎপাদন করতে দেখেছি। এবং এই যে বড় বড় রাজনৈতিক দলগুলো এবং তাদের অঙ্গ সংগঠনগুলো যদি এই ধরনের ঘৃণা উৎপাদনের যে বিষয়টি সেটি চলমান থাকে, তাহলে কিন্তু এই আমাদের যে নতুন রাজনীতির আমরা কথা বলি সেটা সম্ভব হয় না। আরেকটি কথা দিয়ে শেষ করব, আমি শুরু করেছিলাম প্রক্রিয়া দিয়ে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক কথা হচ্ছে এবং এনসিপির মূল দাবি যে একটি আইনি ভিত্তি দরকার। সেই আইনি ভিত্তিটি আসলে কি উপায়ে তারা হাসিল করতে চান এবং মৌলিক সংস্কারের কথা তারা বলছেন, কয়টি সংস্কার হলে তাদের কাছে এটি মানে একটি আশাব্যঞ্জক একটি মৌলিক সংস্কার হবে, এইগুলো আমরা অনেক দিন হয়েছে, তো অনেক বায়বীয় কথাবার্তা বলছে, বেগ বলছে, আমাদের একটু ধরে ধরে আমার মনে করি একটি গণতান্ত্রিক উপায়ের দিকে আগানো দরকার। সাইফ, আপনি কিছু বলবেন কিনা? মানে ফজলুদ্দা বাবুল কাদা ছড়াছড়ি থেকে বের হতে চান? এটা আসলে গণভোট বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আসলে এই প্রক্রিয়ার দিকে যাওয়া যেতে পারে। এছাড়া যারা ঐক্যমত্য কমিশনে আছেন, আইনিগতভাবে কিভাবে এই প্রক্রিয়াটা আরো সামনের দিকে দৃশ্যমান করে প্রক্রিয়াগত জায়গায় এটা রেজাল্টে আনা যায়, সেটা তারা বিবেচনা করবেন বলে মনে করি। এবং এখনও আমি আসার সময় কথা বলছিলাম, বৈঠকটি চলছে। এখন হচ্ছে যে রাজনৈতিক কাদা ছড়াছড়ির জায়গাটা আমরা কখনোই চাই না, কখনোই পছন্দও করি না। আমরা তরুণরা নতুনভাবে একটা রাজনৈতিক দলের জায়গায় এসেছি এবং সেখানে তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার ইচ্ছা আছে, যে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের থেকে আমরা বরঞ্চ অনেক কিছু শিখব এবং সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করব। এবং আপনি জানেন যে ফরাসি বিপ্লবের পর মোটামুটি 4 বছর লেগে গিয়েছিল আসলে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে। সেই জায়গায় ধরেন বাংলাদেশে 5 আগস্টের পরে 5 তারিখে আমাদের প্রেস কনফারেন্সের পরে কিন্তু তারেক জিয়া সাহেবের সাথে আমরা অনলাইনে একটা মিটিং করি যে জাতীয় সরকার গঠনের জন্য, কারণ আমরা চাচ্ছিলাম না যে রাজনৈতিক একটা অস্থিরতা চলে আসুক। সে জায়গাতে কিন্তু আমরা চেয়েছি, কিন্তু বিএনপি সেখানে চায়নি। পরে আমরা 7 তারিখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে উপদেষ্টা মণ্ডলী যারা হবেন তাদেরকে নিয়ে একটা আলোচনা ছিল, সেখানে তারা তাদের মতামত দিয়েছে, তাদের যে এরকম প্যানেল সিলেকশন ছিল সেটা জায়গাটা দিয়েছে। কিন্তু এই জায়গাটা আমি বলার মানে চেষ্টা করছি এই জন্যই, বিএনপি এখন অনেক রকম কথা বলে, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই তাদেরকে আমরা সেই সম্মানটা দিয়ে আমরা সামনের দিকটা এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু দেখেছি আমরা সেই জায়গাটা আসলে ওইভাবে আশানুরূপ ফল পাই। মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে একটাই কথা যে আজকে নির্বাচন দেন, সব সমস্যা সমাধান হয়ে যাবে। জি, ধন্যবাদ প্রাপ্তি তাপসী এবং ফজলুদ্দা বাবুল, তিনজনকে ধন্যবাদ। শুধু যাবার আগে এটুকু বলতে চাই যে অন্তর্বর্তী সরকার, এনসিপি, জামায়াত ইসলামী, বিএনপি কেন যেন সবার দিকে সব একটা সন্দেহের দিকে তাকাচ্ছে। সম্পর্কের যে সুতা ছিল সেটা মনে হচ্ছে ছিঁড়ে গিয়েছে। সেটা থেকে বেরিয়ে এসে যদি আবার সেই জুলাই আন্দোলনের মতো একত্র হয়ে আবার কাজ শুরু করা যায়, শীঘ্রই এই সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে কাজ শুরু করা যায়, তাহলে এটা একটা টেকসই অবস্থার দিকে আমরা যেতে পারবো। আর তা না হলে, সংস্কার না হলে নির্বাচন একটা হবে, সরকার একটা ক্ষমতায় আসবে, কিন্তু আমরা সেই পূর্ণ বন্দোবস্তে আবার ফিরে যাব, সেটা আমরা চাই না। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।